আওয়ামী লীগ যেহেতু কলকাতায় অফিস নিয়েছে, তারা কলকাতা কেন, ভারতে যতগুলো প্রদেশ আছে সবখানেই তারা অফিস নিয়ে নেয় এবং ওখানে নিবন্ধিত হয়ে যায়, ওইখানে আন্দোলন করে তারা তাদের দীর্ঘদিনের বাংলাদেশে যা কিছু করতে পারে না সেটা ওখানে বসে তারা সার্থক করবে। বাংলাদেশের জনগণ তাদেরকে স্থান দেবে না। ফেসবুকে মাঝে মাঝে দেখি যে শেখ হাসিনা এই তো ডিসেম্বরে আসবে, নভেম্বরে আসবে, আসুন না, আমরা তো অপেক্ষা করে আছি, প্লিজ কাম, আসুন, তাড়াতাড়ি আসুন। বাংলাদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কত ধানে কত চাল এখনো বুঝতে পারেন নাই। ভাগ্য অনেক ভালো, আপনাদেরকে সেফ পাসেজ দেওয়া হয়েছে। পিতার ভাগ্য বরণ করতে হয় নাই, পিতার তুলনায় অনেক বেশি অত্যাচার নির্যাতন শেখ হাসিনা করেছে বাংলাদেশে। টেলিভিশনে যখন দেখি আয়নাঘরের যারা ভুক্তভোগী, আয়নাঘরের বাসিন্দারা যখন তাদের বক্তব্য রাখে, তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করে, অজান্তে দু চোখ বেয়ে অশ্রুধারা নেমে আসে। এত অত্যাচার বাংলাদেশের মানুষ, বাঙালিরা বাঙালিদের প্রতি করতে পেরেছে, আমি দেখে একটু অবাক হয়ে গিয়েছি। কত নিষ্ঠুর এরা! কেবলমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন বাহিনী সমূহ এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং যুবলীগ ইত্যাদি যেই ধরনের মানুষের উপর অত্যাচার করেছে, অকল্পনীয় এক কথায়। এবং এই কথা তো এখনো প্রকাশ পায়নি, এখনো তাদের বিরুদ্ধে মানুষ মুখ এখনো খুলতে পারে নাই। বহু মানুষ আয়নাঘরের সঙ্গী, নির্যাতনের সঙ্গী এখনো মন খুলে কথা বলতে পারছে না। তাকিয়ে দেখেছে যারা অত্যাচার নির্যাতন করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। অত্যাচারের চিহ্ন মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সবকিছু প্রকাশিত হচ্ছে। এই যে এতদিন যে সংস্কারের জন্য যে দিনের পর দিন এতদিন শেরাটন কিংবা সোনারগাঁর খাবার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তব পরিকল্পনা দিয়েছে, এটি দেখে আমরা অবাক হয়েছি। এই পিয়ার একটা জিনিস, এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই। হঠাৎ করে নির্বাচন ঘোষণা করার পর তখন তারা প্রথম দিকে বলেছে যে উচ্চ কক্ষে চায়, তারপর বলেছে উভয় পক্ষে তারা পিয়ার চায়। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন, আসন ভাগ, এটা যদি এতই ভালো হতো তাহলে প্রধান গণতান্ত্রিক দেশ ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এইসব দেশে তো এই সিস্টেমই হতো। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলোর কোনো ব্যাখ্যা নেই, খালি বলে যাচ্ছে যে আমরা পিআর চাই। এটি বোঝাই যাচ্ছে নির্বাচনকে পেছাবার জন্য, এবং নির্বাচন যদি হয়েও যায় একটা দুর্বল সরকার যেন বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়, সেই জন্যই তারা পিআর এর দাবি করছে। পিআর এর দাবি মানে একটা দুর্বল সরকারের দাবি, যাদের জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা নাই, এসব লোককে জাতীয় সংসদে ঢোকাবার জন্য এই ধরনের অবাস্তব পরিকল্পনা দেওয়া হচ্ছে। আমরা তো দুর্বল সরকার হলে বাংলাদেশের লাভ কি নির্বাচন দিয়ে? আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনের অব্যবহিত পরেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না, এই কথা একটা শিশু এখন বুঝে বাংলাদেশে। তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। ইতিমধ্যে বিমানবন্দরে আগুন, অন্যান্য এলাকাতে যে আগুন দিয়েছে, অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে। হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ, তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করতে চায়। প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে, 1 বছর কিংবা 2 বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায়, আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব, ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে। পাকিস্তান আর্মি 9 মাসের যুদ্ধে হেরে গিয়েছে কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে, বাংলাদেশের জনগণকে পদানত করতে চায়, তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে। এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না। আমাদের দেশে আবু সাইদের মতো ছাত্রের জন্ম হয়েছে, 2 হাত প্রসারিত করে যে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে, তাদের পার ক্যাপিটা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে,
কিন্তু আবু সাইদের মতো সাহসী সৈনিক, সাহসী যোদ্ধা তাদের মধ্যে নাই। বাংলাদেশ একটা ছোটখাটো দেশ নয়, পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিশাল একটা জনগোষ্ঠী আছে, যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দিতে সবসময় প্রস্তুত। এখানে আগামীতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা আশা করব এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে। ইতিমধ্যে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। তাদের কিছু কিছু উপদেষ্টা দুই একটি রাজনৈতিক দলের অনুসারী, আগে হয়তো তাদের ছাত্র সংগঠনে ছিলেন, তারপরে চাকরি জীবনে প্রবেশ করেও ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ভূমিকা রেখেছেন। আমরা ইতিমধ্যে জানিয়েছি, প্রফেসর ইউনূসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে, 3 মাস ব্যাপী কেয়ারটেকার তো হবে না, আপনারা 1 বছরের বেশি পার করে দিয়েছেন, কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষতা আপনারা অবলম্বন করুন, নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করুন, যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা সরকার গঠন করতে পারে। আমরা তাদেরকে কেয়ারটেকার মূল পরিগ্রহ করার জন্য বলছি। তার মূল কথা হলো যে আপনারা নিরপেক্ষ থাকুন, সকলের প্রতি সমান আচরণ করুন। তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায়ক শক্তি হিসেবে কেউ থাকেন, তাহলে আপনার দরকার হলে পদত্যাগ করে একটি নিরপেক্ষ ব্যক্তিকে এখানে আসার জন্য সুযোগ করে দিন। বিগত নির্বাচন সমূহে অনেক তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। আবল তাবল দাবি দিয়ে এবং নানাভাবে সংবিধান সংশোধন করার বদলে সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, এছাড়া পৃথিবীর ইতিহাসে কোথাও নেই অনির্বাচিত ব্যক্তিরা, একটা গোষ্ঠী, একটা পার্টি জাতীয় সংবিধানকে সংশোধন করতে পারে। সুতরাং আমরা আশা করব, আপনারা অপেক্ষা করুন। আমরা সনদে সই করেছি, সনদের মর্মকথা যেটি আছে সেটি নির্বাচিত সরকার আসার পর সেটি আমরা মান্য করব, সেটি আমরা পালন করব। সবকিছুর জন্য প্রয়োজন একটা শক্তিশালী সরকার। প্রফেসর ইউনূসের সরকার প্রায় 1.5 বছর চালিয়ে গেছে, অনেক সংস্কারের কথা বলেছি, কি সংস্কার তারা করেছে? আমাদের চোখে কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখতে পাইনি। তবুও আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা ভালো লোক বলে পরিচিত সমাজে, কিন্তু তাদের মধ্যে কিছু কিছু এই যে ছাত্র দলের এনসিপি থেকে যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তারাই বলছে যে উপদেষ্টা পরিষদে কিছু কিছু সদস্য বিপদগামী হয়েছেন, তারা এই গণ অভ্যুত্থানের মূল আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের মধ্যে দুর্নীতি প্রবেশ করেছে। যাই হোক, আমরা আশা করি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন তারা দেয়, আর নতুন কোনো থিওরি দিয়ে জনগণকে আর বিড়ম্বিত করবেন না। এত থিওরি তো দরকার নেই। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। 3 মাস সময়ের মধ্যে তারা নির্বাচনী ব্যবস্থাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা নির্বাচন দিতে পেরেছেন। এরা 1.5 বছর তো নির্বাচনের কথাই বলে না। তারা প্রথম বলে যে আজীবন থাকবো, কেউ কেউ বলে 10 বছর থাকবো, কেউ বলে 5 বছর থাকবো। এখন দেখা যাচ্ছে ক্ষমতা থাকা খুবই কঠিন, রাষ্ট্রের সংস্কার করা খুবই কঠিন। এটি একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে, এত সোজা না বাংলাদেশের সংস্কার করা। অতএব অতি অল্প সময়ের মধ্যে। আরেকটা কথা আমি শিক্ষাঙ্গন সম্পর্কে বলতে চাই। এখন ছাত্রদের যেইভাবে আবহাওয়া শিক্ষাঙ্গনে চলছে, মনে হয় যে এরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে খালি আন্দোলন করার জন্য। মনে হয় তারা খালি কিভাবে যায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে, সরকারের অফিসে ঢুকে। আপনি জানেন বর্তমানে সচিবালয়ে কিছু কিছু তথাকথিত ছাত্র প্রতিনিধি আছে যারা মন্ত্রণালয়ের কাছে হস্তক্ষেপ করে, নানান ধরনের অপকর্ম করে যাচ্ছে।